আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন বেড়েই চলছে এবং সেটি নিয়ে সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি প্রতিবাদ জানানো হয়েছে। সেই প্রতিবাদেরও একটি ভাষা রয়েছে, আর এর প্রতিউত্তরে আবার দিল্লি কথা বলেছে। এই আলোচনার গভীরে যেতে চাই যে কথাটি বলে যে ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতন এটি হচ্ছে ভিজিবল, অর্থাৎ এটি একটি দৃশ্যমান বাস্তবতা। আর বাংলাদেশে ভারত যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে এটি সত্যিকার অর্থে একটি অদৃশ্য বাস্তবতা এবং এটি কল্পনাপ্রসূত। ভারতে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিভিন্ন আইনে মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে আরও বেশি শক্তিহীন করার জন্য, মুসলিমদেরকে নির্মূল করার জন্য এবং তাদেরকে ভূমিহীন করার জন্য, তাদের নাগরিকত্ব বাতিল করার জন্য একের পর এক তারা বিভিন্ন আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করতে গিয়ে বিতর্ক তৈরি করে এবং তাদেরকে নির্যাতন করে, উত্তেজনা ছড়িয়ে দেয় এবং সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে। মনে হচ্ছে অনেকগুলো কথা বললাম। এই যে যেমন মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনাদের মনে আছে কাশ্মীরে, অর্থাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে, সেখানে ডেমোগ্রাফি পরিবর্তন করার জন্য, ডেমোগ্রাফি বলতে সেখানকার যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনবসতি রয়েছে সেটিকে বাতিল করে সেখানে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে হিন্দুদেরকে নিয়ে গিয়ে সেখানে জনবসতি তৈরি করে দেওয়ার জন্য কতগুলো আইন প্রণয়ন করেছে। সেখানে যাতে হিন্দুরা জমি ক্রয় করতে পারে, বাড়ি করতে পারে সেই ব্যবস্থাপনা করে দিয়েছে এবং কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করেছে। আপনারা যদি আমাদের পাশেই যে আসাম রয়েছে, আসামে সেখানে যে মুসলিমরা রয়েছে তাদের নাগরিকত্ব বাতিল করার জন্য যেসব আইন তৈরি করেছে সেই সব বিষয়গুলো আপনাদের মনে আছে। এইভাবে ভারতে বিভিন্ন সময় এরকম এনসিপি থেকে শুরু করে বিভিন্ন নাগরিক আইন সংশোধনী সহ বাতিল সহ বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং আইন সামনে হাজির করে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়া হয়। ভারতে এখন যারা ক্ষমতা রয়েছে, যাদের নেতৃত্ব ক্ষমতা, সেই বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যাদেরকে বরাবরই কিন্তু বিশ্লেষকরা বলে থাকেন যে তারা উগ্র হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল। শুধুমাত্র হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল নয়, উগ্র হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল। কথাটি ভালোভাবে মনে রাখা দরকার। আমরা দেখছি যে সম্প্রতি যেটি হয়েছে যে মুসলমানদের ঐতিহাসিক একটি আইন রয়েছে, মুসলিমরা যে কোনো মুসলিম ব্যক্তি তারা মসজিদ বা মাদ্রাসার জন্য যে কোনো, অর্থাৎ ইসলাম ধর্মের ধর্মীয় কার্য সম্পাদন করার জন্য অথবা জনহিতকর কাজ অর্থাৎ সামাজিক কাজের জন্য তারা জমি পুরোপুরি দান করে দিতে পারে। এই দান করার বিষয়টিকে বলা হয় ইসলামী আইনে ওয়াকফ, অর্থাৎ যে ওয়াকফ আইন রয়েছে ইসলামে, ভারতেও সেই ওয়াকফ আইন চালু ছিল। সেই ওয়াকফ আইন তারা বাতিল করেনি, কিন্তু ওয়াকফ আইন সংশোধনীর একটি বিল 2024 সালের আগস্ট মাসে সেখানকার যে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তিনি উত্থাপন করেন। আর সেই বিলটি সম্প্রতি এই এপ্রিল মাসের শুরুর দিকে ভারতের সরকার পার্লামেন্টে তারা পাশ করেছে। এর মধ্য দিয়ে মূলত গোটা ভারত জুড়ে মুসলমানদের নিয়ন্ত্রণে থাকা যে মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনা রয়েছে সেই সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার একটি পরিকল্পনা এবং একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র তৈরি করেছে ভারতের সরকার। সুপ্রিয় দর্শক, সেটির প্রতিবাদ জানিয়েছে মূলত ভারতের মুসলিমরা। সেই প্রতিবাদ জানাতে গিয়ে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়া হচ্ছে, মুসলমানদের সেই প্রতিবাদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং তাদের বিভিন্ন মসজিদ এবং বাড়িকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এইসব ঘটনা কোনোটি অদৃশ্য নয়, এগুলো ভিজিবল। গোটা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম সেগুলো দেখিয়েছে। এই বাস্তবতাকে ভারত সরকার কোনোভাবেই তারা অস্বীকার করতে পারে না। আর গত বছর জুলাই মাসের যে বিপ্লব হয়েছে বাংলাদেশে, আগস্টের 5 তারিখে বাংলাদেশ থেকে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারত এরপর থেকে বাংলাদেশের সঙ্গে যেই নীতি অবলম্বন করে আসছে, এর মধ্য দিয়ে ভারত প্রমাণ করেছে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে সে মূলত একটি দল এবং একটি দলের প্রধানকেই তারা বেছে নিয়েছে মূলত তাদের নিজেদের হীন স্বার্থে। সেই স্বার্থ এখন তারা বাস্তবায়ন করতে না পেরে এখন ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন বাড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারত একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আমরা যেটি দেখেছি যে গত 12 এপ্রিল ভারতের
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সেখানে অত্যাচার করা হয়েছে মুসলিমদের প্রতিবাদের উপরে এবং সেখানে 3 জন মুসলিম প্রাণ হারিয়েছেন, নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি সেখানে উত্তেজনা চলছে। এর মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আমরা দেখছি যে গত বছর থেকেই কিন্তু ভীমরতি ধরেছে, অর্থাৎ তার একটু বয়স হয়েছে, তো আগে তার যে গ্ল্যামার ছিল সেটি আর এখন নেই, তার এখন ক্ষয়কাল। এই ক্ষয়কালে এসে তার ভীমরতি ধরেছে। সে বাংলাদেশকে নিয়ে মাঝে মাঝেই এলোমেলো মন্তব্য করে। আপনাদের মনে আছে এর আগেই যখন বাংলাদেশে আন্দোলন চলতেছিল বা আন্দোলন সফল হয়েছে, এর পরপরে সে একটি মন্তব্য করেছিল বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য। এখন আবার এসে তার ভীমরতি ধরেছে। সে বলেছে যে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশ থেকে নাকি এজেন্ট গিয়েছে এবং তার জন্য মোদিকেও দায়ী করেছে। মোদি বাংলাদেশ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের এজেন্ট নিয়ে গিয়ে সেখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সেটিরই মূলত প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুল আলম তিনি গত পরশুদিন প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন ভারতের যে সংখ্যালঘু মুসলিম রয়েছে তাদের জানমালের নিরাপত্তার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই প্রসঙ্গে বাংলাদেশকে জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এতটুকু সহ্য করতে পারেনি দিল্লি অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই তারা ফেসবুকে পোস্ট দিয়ে এবং গণমাধ্যমে কথা বলে বাংলাদেশকে বরং সতর্ক করেছে যে বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হয় সেটি নিয়ে মাথা ঘামানোর কথা বলা হয়েছে, ভারত নিয়ে মাথা ঘামাতে নিষেধ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি শুরু থেকেই বলছি ভিজিবল বাস্তবতা, এটা হচ্ছে যে একটি দৃশ্যমান বাস্তবতা। এই দৃশ্যমান বাস্তবতা ভারত অ্যাভয়েড করতে পারে না। তারা মূলত এর আগে বিভিন্ন আইন দিয়ে ভারতের মুসলমানদেরকে ভূমিহীন করার চেষ্টা করেছে, তাদের জাতীয়তা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। যেই ভারতে দীর্ঘ সময় মোঘল আমলে মুসলমানরা শাসন করেছে, যেই ভারতের প্রতিটি জনপদে মুসলমানদের ছোঁয়া রয়েছে, তাদের কীর্তি রয়েছে, তাদের সভ্যতার নিদর্শন রয়েছে। খোদ দিল্লিতে আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি, খোদ দিল্লির প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থান, প্রত্যেকটি জাতীয় ঐতিহাসিক স্থানে মুসলমানদের নিদর্শন বিদ্যমান। লালকেল্লা বলেন অথবা সেখানকার যে ভারতের স্বাধীনতা চত্বর বলেন, প্রত্যেকটি জায়গায় মুসলমানদের নিদর্শন বিদ্যমান। সেটিকে এই মোদী সরকার মুছে ফেলতে পারবে? তারা দীর্ঘমেয়াদে সেখানে যেটি করছে, মোঘল আমলের মুসলমানদের নামের সাথে দেওয়া বিভিন্ন অঞ্চলের নাম এর মধ্যে পরিবর্তন করে দিয়েছে। আবার এখন ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে এইসব সম্পত্তি কেড়ে নিয়ে তাদেরকে ভূমিহীন করার এবং ধর্মীয় স্থাপনাকে নিশ্চিহ্ন করার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্র যে কোনোভাবেই সভ্যতা, সংস্কৃতি বিবেচনায়, ধর্ম বিবেচনায় যে কোনোভাবে বিশ্বের যে কোনো মানুষ, যে কোনো শিক্ষিত মানুষ, সভ্য মানুষ এর নিন্দা করবে, প্রতিবাদ করবে। সুতরাং আমরাও মূলত সভ্যতার বিবেচনায় এবং ধর্মীয় বিবেচনায় ভারতের এরকম হীন স্বার্থের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটি আমাদের নৈতিক দায়িত্ব। সুপ্রিয় দর্শক, ভারতের মুসলিমরা সংখ্যালঘু হলেও জনসংখ্যায় তারা অনেক বেশি, এমনকি বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি। সেই মুসলিমরা ভারতে তারা তাদের কার্যক্রম, তাদের ধর্মীয় কার্যক্রম, ধর্মীয় স্বাধীনতা স্বাধীনভাবে পালন করতে পারবে বলে আমরা গোটা বিশ্ব থেকে সেই বন্দোবস্ত করা হোক, জাতিসংঘের তত্ত্বাবধানে সেই বন্দোবস্ত করা হোক এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা যে ইদানিং ভীমরতি ধরেছে তার সেই ভীমরতি কেটে যাক এবং মোদী সরকার তার উগ্র হিন্দু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে সংযত করবে, সেখানে আর মুসলিমদের নির্যাতন করা হবে না, সেটি প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।